এবারের বাংলাদেশ সংসদের গল্পটা একেবারে অন্যরকম। কারণ এবার শুধু নির্বাচন হয়নি, হয়েছে একটা গুরুত্বপূর্ণ গণভোট। এই গণভোটের হ্যাঁ ভোটের ফলে প্রথমবারের মতো বাংলাদেশে আসছে দুই কক্ষের সংসদ, একটা নিম্নকক্ষ আর একটা উচ্চকক্ষ। দেখতে গেলে মনে হবে বিএনপি অনেক বড় জয় পেয়েছে, কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে এই দুই কক্ষের ভেতরেই। এবারের বাংলাদেশ সংসদটা কেন আলাদা হতে চলেছে, গণভোটে হ্যাঁ জেতার মানে কি, কিভাবে নতুন উচ্চকক্ষ ও নিম্নকক্ষ মিলিয়ে দুই বড় জোটের প্রায় সমান ক্ষমতা তৈরি হচ্ছে, আর কিভাবে এই সমতা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ভারসাম্য আনবে, পুরোটা বুঝতে হলে আপনাকে একটু ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন একদম শুরু থেকে শুরু করি। এতদিনের সংসদে সমস্যা কোথায় ছিল? বাংলাদেশের আগের সব সংসদ নির্বাচন হতো একটা মাত্র কক্ষ নিয়ে। এই কক্ষটাই আমরা চিনি জাতীয় সংসদ নামে। মোট আসন ৩০০। এই ৩০০ আসনের প্রতিটা আসনে নিয়ম ছিল খুব সোজা। যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবে সে এমপি হবে। সে অন্য প্রার্থীকে যদি মাত্র একটা ভোটের জন্যও হারায়, তবু সেই বিজয়ী। বাকিদের পাওয়া সব ভোট সরাসরি গেল। সংসদের আসন হিসাবের সময় এগুলোর আর কোনো মূল্য থাকল না। এই নিয়মের ইংরেজি নাম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, কিন্তু নামটা জরুরি না, বোঝাটা জরুরি। ধরুন কোনো আসনে ফল হলো প্রার্থী ক ৫১,০০০ ভোট, প্রার্থী খ ৪৯,০০০ ভোট। এখানে প্রার্থী ক এমপি হবে, কিন্তু খয়ের পেছনে থাকা ৪৯,০০০ মানুষের ভোট সংসদের গঠনে কোনোভাবেই ধরা হলো না। এভাবে সব আসনে অঙ্ক করলে যা হয়, কারো যদি একটু বেশি ভোট ছড়িয়ে ছিটিয়ে বেশি থাকে, সে অনেকগুলো আসন জিতে যায়। আর অন্য কারো যদি অনেক জায়গায় অল্প অল্প করে হার থাকে, তার লাখ লাখ ভোট থেকেও সংসদে আসন হয় খুব কম। এবারের নির্বাচনে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। ২. ভোট আর আসনের অঙ্ক কেন এত অমিল? নির্বাচন কমিশনের হিসেবে দেখা গেল বিএনপি জোট সারা দেশে ভোট পেয়েছে ৪৬.৬%, জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৩.৯%, অর্থাৎ ভোটের ব্যবধান মাত্র ২.৭%। কিন্তু নিচের সংসদে, মানে আগের মতো ৩০০ আসনের কক্ষে, চিত্রটা কি? বিএনপি জোটের আসন ২১২টি, জামায়াত জোটের আসন ৭৭টি। এখানে আসন ব্যবধান দাঁড়াচ্ছে ১৩৫টি। মানে কি দাঁড়ালো? ভোটে ব্যবধান একটু, কিন্তু আসনে ব্যবধান বিশাল। এভাবে একটা দল প্রায় অর্ধেক ভোট নিয়ে সংসদে অনেক দুর্বল হয়ে যায়, আরেকটা দল একটু বেশি ভোট পেয়ে সংসদে প্রায় একচেটিয়া শক্তি পেয়ে বসে। এই জায়গাটাতেই বহুদিন ধরে মানুষের ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল। আমার ভোট কি সত্যিই মূল্য পাচ্ছে? এই অস্বস্তি থেকেই শুরু হলো জুলাই বিপ্লবের আন্দোলন আর আলোচনা। মানুষ চাইল ক্ষমতা যেন এক দলের হাতে গুটিয়ে না থাকে, সংসদ যেন শুধু সংখ্যার জোরে না চলে, বিরোধী দল আর ছোট দলগুলোরও কথা যেন শোনা হয়। এই প্রেক্ষাপটে আনা হলো সেই ঐতিহাসিক গণভোট। প্রশ্ন ছিল খুব পরিষ্কার, সংসদ কি এক কক্ষ থাকবে নাকি দুই কক্ষ থাকবে? একটাকে বলা হবে নিম্নকক্ষ আর একটা উচ্চকক্ষ। জনতা ব্যালটে গিয়ে বেশ স্পষ্ট করে হ্যাঁ ভোট দিল। এই হ্যাঁ মানে কি? হ্যাঁ, আমরা চাই দুই কক্ষের সংসদ। হ্যাঁ, আমরা চাই ক্ষমতার ওপর একটু সংযম ও নিয়ন্ত্রণ। হ্যাঁ, আমরা চাই প্রতিটি ভোটের অনুপাত অনুযায়ী আসন। গণভোটে হ্যাঁ জেতার ফলেই আজকের নতুন সংসদের কাঠামো তৈরি হচ্ছে। নতুন কাঠামো, নিম্নকক্ষ আর উচ্চকক্ষ দুই ভিন্ন কাজ। জুলাই সনদে বলা হলো নিম্নকক্ষ, লোয়ার হাউস, মোট ৩০০ আসন, আগের মতোই সরাসরি ভোট, ওই পুরনো নিয়ম, যার ভোট বেশি সে জিতবে। উচ্চকক্ষ, আপার হাউস, মোট ১০০ আসন, সরাসরি প্রার্থীকে ভোট নয়, বরং দল কত ভোট পেল তার অনুপাত অনুযায়ী আসন। এটাকে সহজ ভাষায় বলা যায় ভোট অনুপাত পদ্ধতি। মানে কি? নিম্নকক্ষে আপনার এলাকার প্রার্থীকে ভোট দেবেন, উচ্চকক্ষে আপনার ভোট যোগ হবে আপনার পছন্দের দলের জাতীয় ভোটের হিসাবের মধ্যে। এরপর সারা দেশের মোট ভোট অঙ্ক করে এই ১০০ আসন ভাগ হবে। ৫. উচ্চকক্ষের অঙ্ক, দুই জোট প্রায় সমান শক্তিশালী। এবার দেখি এই ভোট অনুপাত পদ্ধতিতে উচ্চকক্ষে কি ছবি দাঁড়িয়েছে। আমরা আগেই জানি বিএনপি জোটের ভোট ৪৬.৬%, জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৩.৯%। উচ্চকক্ষে মোট আসন ১০০টি। এখন সোজা নিয়মে ভাগ করলে দাঁড়ায় বিএনপি জোট পাবে প্রায় ৪৭টি আসন, জামায়াত জোট পাবে প্রায় ৪৪টি আসন,
বাকি 9টি আসন যাবে অন্য ছোট দল ও স্বতন্ত্রদের মধ্যে। খেয়াল করুন, নিম্নকক্ষে বিএনপি 212, জামায়াত 77, ব্যবধান 135টি আসন। উচ্চকক্ষে বিএনপি 47, জামায়াত 44, ব্যবধান মাত্র 3টি আসন। এই হল প্রকৃত শক্তির আসল ছবি। নিম্নকক্ষে যে বিশাল ব্যবধান দেখা যাচ্ছিল, উচ্চকক্ষে এসে সেটা প্রায় গলে গিয়ে দুই দলের শক্তিকে দাঁড় করিয়ে দিল প্রায় সমান জায়গায়। এখান থেকে শুরু হয় ভারসাম্যের রাজনীতি। ম্যাজিক নম্বর 51, কেন কেউ একা রাজা হতে পারবে না। উচ্চকক্ষে মোট সদস্য 100 জন। এখানে কোনো আইন পাশ বা কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে প্রয়োজন হয় কমপক্ষে 51 জনের সমর্থন। এখন দেখি কার কাছে কত আছে। বিএনপি জোট 47 জন, জামায়াত জোট 44 জন, অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র 9 জন। এখন অঙ্কটা সোজা। বিএনপি একা 47-এ আটকে গেছে, তাদের হাতে 51 নেই। জামায়াত জোটও একা 44, তারও 51 নেই। মানে কি দাঁড়ালো? কেউই একা নিজের ইচ্ছায় সব কিছু ঠেলে পাশ করাতে পারবে না। কোনো বিল পাশ করতে হলে কমপক্ষে 2 জায়গা থেকে সমর্থন লাগবে। বিএনপি চাইলে জামায়াতের কিছু সমর্থন নিতে হবে, অথবা জামায়াত জোট চাইলে বিএনপিকে নিতে হবে, অথবা বড় জোটের কেউ যদি ছোট দলগুলোর 9 জনের বেশিরভাগকে পাশে টেনে নেয়, তাহলেও অঙ্ক মিলবে। এভাবেই উচ্চকক্ষ দাঁড় করিয়ে দিয়েছে কথা বলার, শুনে নেওয়ার আর আপোষ করার বাধ্যবাধকতা। 7. নিম্নকক্ষের একছত্র দাপট কেন আর আগের মতো কাজ করবে না? অনেকেই বলতে পারেন, তাহলে বিএনপির তো এত আসন নিম্নকক্ষে, ওরা তো সেখানে যা খুশি তাই করতে পারবে। কাগজে কলমে এই কথা আংশিক ঠিক। নিম্নকক্ষে তাদের 212টি আসন আছে। সেখানে তারা চাইলে সহজেই কোনো বিল উপস্থাপন করতে পারে, সহজেই ভোটে জিতে পাশ করাতে পারে। কিন্তু এখন নতুন নিয়ম হলো, ওই বিল বা আইনটি চূড়ান্ত হতে হলে তাকে উচ্চকক্ষেও যেতে হবে। উচ্চকক্ষে যেতে না পারলে বা গিয়ে যদি আটকে যায়, তাহলে সেই বিল পুরোপুরি আইন হতে পারবে না। এখন ভাবুন, নিম্নকক্ষে বিএনপি পাশ করালো, উচ্চকক্ষে এলো বিলটি। এখানে জামায়াত জোটের 44 জন আর ছোট দলগুলোর কিছু নেতা যদি একসাথে বিরোধিতা করে, তাহলে বিএনপির 47 জন একা কিছুই করতে পারবে না। তখন কি হবে? আলোচনা হবে, ধারাগুলো নিয়ে তর্ক হবে, কিছু ধারা হয়তো বাতিল করতে হবে, কিছু ধারা নরম করতে হবে। কোথাও কোথাও বিরোধী দলের দাবিও গুরুত্ব পেতে বাধ্য। এভাবেই উচ্চকক্ষ আগের সেই বেশি আসন মানে যা খুশি তাই সংস্কৃতির জায়গায় নিয়ে আসছে সমঝোতার সংস্কৃতি। 8. ছোট দলগুলোর নতুন গুরুত্ব। উচ্চকক্ষে বাকি 9টি আসন যাবে নানা ছোট দল ও স্বতন্ত্রদের কাছে। আগে এদের অবস্থা ছিল অনেকটা এরকম, সংসদে আছো কিন্তু বলার খুব সুযোগ নেই, কারণ এক একটা বড় দলের এক একটা বিশাল সংখ্যা। এখন পরিস্থিতি বদলেছে। ধরুন, বিএনপির বিল উচ্চকক্ষে এলো, জামায়াত জোট বলল আমরা আপাতত সমর্থন দিচ্ছি না। তখন বিএনপিকে ফিরতে হবে ছোট দলগুলোর কাছে। একইভাবে কোনো জায়গায় বিএনপি আর জামায়াত দুপক্ষই একটা বিষয়ে একমত হয়ে গেল। ছোট দলগুলো সেখানে ভালো একটা বিকল্প প্রস্তাব দিলে তাদের কথা উপেক্ষা করা কঠিন হবে। এভাবে ছোট দলগুলো হয়ে উঠতে পারে কখনো কিংমেকার, কখনো ভারসাম্যের রক্ষক। অবশ্য শর্ত একটাই, ওরা যদি নীতি আর দেশের স্বার্থকে শীর্ষে রেখে রাজনীতি করে। 9. এবারের সংসদ তাই আলাদা, শুধু কাঠামো নয়, আচরণেও। এবারের সংসদ অন্য সব সংসদ থেকে আলাদা দুটো বড় কারণে। 1. গণভোটের হ্যাঁয়ের শক্তি। এই সংসদ মানুষ নিজের হাতে একটা স্পষ্ট বার্তা দিয়ে তৈরি করেছে যে আমরা 2 কক্ষ চাই। মানে মানুষ এবার ক্ষমতাকে এক জায়গায় আটকে রাখতে চায় না, মানুষ চায় ব্যালেন্স, চায় চেক অ্যান্ড ব্যালেন্স। 2. বড় জোটের প্রায় সমান শক্তি। নিম্নকক্ষে বিএনপি সংখ্যা এগিয়ে, কিন্তু উচ্চকক্ষে বিএনপি 47, জামায়াত 44, দুজনেই প্রায় সমান। কেউ একা 51-এ পৌঁছতে পারে না। ফলে বাধ্য হয়ে চলো বসে কথা বলি এই সংস্কৃতি আসবে। এই 2 জিনিস মিলিয়েই এবারের সংসদকে বলা যায় এটা আর শুধু প্রতিনিধিদের সংসদ নয়, এটা জনগণের হ্যাঁয়ের সংসদ। 10. সাধারণ মানুষের কি লাভ? এই সব তত্ত্ব, অঙ্ক, আসন, শেষ কথা হলো সাধারণ মানুষের কি লাভ? কিছু বড় লাভ স্পষ্টভাবে বোঝা যায়। আপনার ভোট নষ্ট হচ্ছে না। আপনি প্রার্থীর জন্য ভোট দিলেন, সে হারলেও আপনার সেই ভোট আপনার দলের মোট ভোটে যোগ হচ্ছে। সেই ভোটের মাধ্যমে উচ্চকক্ষে অন্তত কেউ না কেউ আপনার পক্ষে দাঁড়াতে পারছে। একতরফা সিদ্ধান্তের সুযোগ কমছে। আগে বড় দল চাইলে সহজেই আইন পাল্টে ফেলত,
এখন প্রতিটি বড় আইনের আগে 2 কক্ষ পেরোতে হবে, ফলে ভুল আইন পাশ হবার ঝুঁকি কমবে, আলোচনা আর যুক্তির গুরুত্ব বাড়বে। টেবিল চাপড়ে আইন পাশ করার সময় শেষ, এখন যুক্তি, তথ্য, আলোচনা এগুলোর গুরুত্ব বাড়বে। উচ্চকক্ষে অনেক আইনজীবী, গবেষক, অভিজ্ঞ নেতা থাকবেন, তাদের কথা না শুনে পার পাওয়া কঠিন হবে। শেষ কথা, এই সংসদ কি সত্যিই ভারসাম্য রাখতে পারবে? এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন নিম্নকক্ষে এক দল শক্তিশালী আর উচ্চকক্ষে 2 জোট প্রায় সমান শক্তিশালী এই সমীকরণ সরকারকে ঠিক পথে রাখবে, নাকি সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যাবে, বারবার টানাপোড়েন হবে? ছোট দলগুলো কি সত্যিই দেশের স্বার্থে ভারসাম্য রক্ষা করবে, নাকি তারাও কখনো কখনো স্বার্থের রাজনীতি করবে? গণভোটে হ্যাঁ জিতে যে কাঠামো বানানো হলো, তার আসল পরীক্ষা হবে আগামী কয়েক বছরে। একটা জিনিস পরিষ্কার, এবারের সংসদ আগের